দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশন আয়োজিত স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান বৈশাখী হেলথের আজকের পর্বে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছি আমি ডক্টর সরকার নাহিন আহমদ। দর্শক, আমাদের বাচ্চারা যখন দুষ্টুমি করে কিংবা খুব বেশি চঞ্চল হয়ে যায়, তখন আমাদের বাবা মাদের মনে অনেক সময় এই দুশ্চিন্তা কাজ করে যে আমার বাচ্চাটির এই দুষ্টুমি কি স্বাভাবিক মাত্রায় আছে, নাকি সেটি কোনো রোগের লক্ষণ। এমন বাবা মাদের জন্যই আজকে আমাদের এই আয়োজন। আমাদের আজকের এই পর্বের আলোচনার বিষয় এডিএইচডি বা অস্থিরতা। আর এই বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে বৈশাখী টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন স্বনামধন্য শিশু নিউরোলজি বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার মুস্তাফিজুর মৌসুমী, সহকারী অধ্যাপক, শিশু নিউরোলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল, আগারগাঁও, ঢাকা। চেম্বার, ডেল্টা হেলথ কেয়ার লিমিটেড, মিরপুর 11, ঢাকা। চলে যাচ্ছি ম্যামের কাছে। আসসালামু আলাইকুম ম্যাম, স্বাগত জানাচ্ছি বৈশাখী টিভির পক্ষ থেকে। কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। অনেক ধন্যবাদ আজকে আপনাদের আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম, আজকে আমাদের আলোচনার বিষয় এডিএইচডি বা অস্থিরতা। ম্যাম, আমরা জানি যে বাচ্চারা দুষ্টুমি করবে কিংবা চঞ্চল হবে, এটি স্বাভাবিক, কিন্তু কখন বাচ্চার দুষ্টুমিটি স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে যাচ্ছে কিংবা কখন বাবা মারা বুঝবেন যে তাদের বাচ্চাকে নিয়ে তাদের ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত? আপনার প্রশ্নটা আসলে খুবই সময়োপযোগী এবং এখন সাধারণত আপনার 2 থেকে 5 বা 6 বছর বয়সের বাচ্চারা, যাদেরকে আমরা টডলার বলি, তো ওরা এমনিতেই ওদের অনেক বেশি এনার্জি থাকে, ওরা দুষ্টামি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু অত্যাধিক দুষ্টামির জন্য যদি তার স্বাভাবিক বিকাশে কোনো প্রতিবন্ধকতা বা বাধা সৃষ্টি হয়, তাহলেই আসলে আমরা তখন সেটাকে চিন্তার বিষয় বলেই ধরে নেব যে আসলে এটা এডিএইচডি বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার কিনা। এর লক্ষণগুলো কিরকম হতে পারে? অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা অতি চঞ্চলতা বা অমনোযোগিতা, এটার বেশ কিছু লক্ষণ আছে। আসলে একটু ভালোভাবে লক্ষ্য করলেই বাবা মারা এটা ধরে ফেলেন। যেমন আপনার বাচ্চা অত্যধিক দুষ্টামি করছে, যেটা সিচুয়েশনের সাথে আসলে যাচ্ছে না। যারা স্বাভাবিক বাচ্চা, তারা দুষ্টুমি করতে করতে যখনই তারা সিচুয়েশনটা বুঝে যায় যে না, এই জায়গাটাতে দুষ্টুমি করা যাবে না, বা বাবা মা তাকে সাবধান করলো বা কোনোভাবে বললো যে না দুষ্টুমি করা যাবে না, তখন তারা কিন্তু ঠিক হয়ে যায়। কিন্তু যে বাচ্চারা অতি চঞ্চলতা রোগে ভোগে, তারা কিন্তু সিচুয়েশন অনুযায়ী বিহেভ করতে পারে না। তারা সব জায়গাতেই, ঘরে বাইরে, ডাক্তারের চেম্বারে বা কোনো ডেঞ্জারাস সিচুয়েশনেও দুষ্টামি বা অস্থিরতাটা করতে পারে। তারপরে তাদের এই অস্থিরতার জন্য তাদের স্বাভাবিক যে বয়সে যে কাজগুলো শেখার কথা, সেই জিনিসগুলো শিখতেও সমস্যা হয়। তারা দৈনন্দিন কর্মকাণ্ডগুলো ঠিক মতো করতে পারে না। নিজের হাতে খাওয়া হোক বা যারা স্কুলে যাচ্ছে বা প্রি স্কুলে যাচ্ছে, ওরা স্কুলে গিয়ে একটা জায়গায় বসতে পারছে না বা হোমওয়ার্ক করে নিয়ে আসতে পারছে না, অথবা অনেক সময় স্কুলে গিয়ে তার সব জিনিসপত্র হারিয়ে রেখে আসছে। তো এই ধরনের কিছু লক্ষণ আসলে তখনই বাবা মারা সাধারণত আমাদের কাছে বাচ্চাদেরকে নিয়ে আসেন। এই ধরনের বাচ্চাদের নিয়ে অনেক সময় বাবা মাদের মনে এরকম ধারণা থাকে যে বাচ্চা হয়তো বা মানসিক কারণে করছে বা ইচ্ছে করে করছে, কিংবা হয়তো বা বাচ্চা অবাধ্যতাই করছে। আসলে কি তাই? আসলে কি এটি শুধুই মানসিক, নাকি এটি কোনো রোগ? এটা আসলে আপনার বিকাশ এবং আচরণের সমস্যা। এটা কিন্তু মানসিক কোনো রোগ না। সাধারণত যদি আমি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি, যে মস্তিষ্কে আপনার যে ডোপামিন অত্যাধিকভাবে নিঃসরণ হলে বা একটা ইমব্যালেন্স যদি ঘটে, তাহলেই হচ্ছে আপনার অস্থিরতাগুলো বেশি হয়। তবে এই অস্থিরতার আন্ডারলাইং কজ হিসাবে ইদানিং আমরা এই ডিজিটাল যুগে আসলে মোবাইল ফোন বা টেলিভিশনের প্রতি অত্যাধিক যে মানে বাচ্চাদের ডিপেন্ডেন্সি বা আসক্তি হয়ে গেছে, এটা একটা বড় কারণ। তো এটার কারণ হিসাবে যদি বা আন্ডারলাইং কস্ট হিসাবে যদি আমি বলি, যে যেই বাচ্চারা দীর্ঘ সময় মোবাইল বা টেলিভিশনে কার্টুন দেখে বা অন্য কোনো প্রোগ্রাম দেখে, আপনারা লক্ষ্য করলেই বুঝবেন টিভির কার্টুনগুলো খুব দ্রুত যেতে থাকে। যে কোনো কাজ টেলিভিশনে বা মোবাইলে কিন্তু খুব দ্রুত গতিতে হতে থাকে, বা বাচ্চারা খুব রিলস দেখে, খুব দ্রুত গতিতে এই জিনিসগুলো আসতে থাকে। কিন্তু আমাদের স্বাভাবিক জীবন কিন্তু আসলে এত দ্রুত না। হ্যাঁ, আমরা সব কিছু কিন্তু খুব আস্তে আস্তেই করি, কথা আস্তে বলি বা কাজগুলো তো আস্তেই করি, মানে স্বাভাবিক গতিতে করি।
কিন্তু ব্রেইন যখন একটা দীর্ঘ সময় এই অত্যাধিক স্পিডি ঘটনার সাথে অভ্যস্ত হয়ে যায়, তখন ওর আচার আচরণে কিন্তু এই পরিবর্তনগুলো চলে আসে। তখন বাচ্চারা মনে করে যে না, সব কিছুই মনে হয় খুব দ্রুত গতিতেই হবে, তখনই তারা কিন্তু চঞ্চলতাটা বেশি দেখায়। মানে ওরা ওটাকেই ওদের স্বাভাবিক জীবনে, হ্যাঁ হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। হ্যাঁ, ওরা ওটাকেই মনে করে যে সব কিছুই মনে হয় এরকম ছটফট করেই হবে। হ্যাঁ, তখন ওরাও কিন্তু ওদের আচরণের এই ধরনের অস্থিরতাগুলো প্রকাশ করে। আচ্ছা, এই ধরনের শিশুদের কি ঘুমে কিংবা খাদ্যাভ্যাসে কোনো অ্যাবনর্মালিটিস দেখা যায়? হ্যাঁ, এই ধরনের বাচ্চাদের কিন্তু ঘুম কম থাকে। আবার অনেক সময় যেহেতু এটা মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার বা কেমিক্যাল ইমব্যালেন্সের জন্য হয়, তো আপনার অনেক বেশি পরিমাণে প্রসেসড ফুড বা অনেক বেশি পরিমাণে যারা কোক অথবা আপনার সফট ড্রিঙ্কস অথবা চিপস চকলেটের উপরে বেশি পরিমাণে আসক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু অস্থিরতাটা অনেক বেশি থাকে। এ ধরনের শিশুরা যখন স্কুলে যাচ্ছে বা স্বাভাবিক অন্য 8-10টা বাচ্চার সাথে পড়াশোনা করছে, তখন তাদের পড়াশোনা চালিয়ে যেতে বা অন্য বাচ্চাদের সাথে মিশতে এক্ষেত্রে কি কোনো চ্যালেঞ্জ তারা ফেস করছে কিনা? এইরকম বাচ্চারা আপনার যেহেতু তার মধ্যে অস্থিরতাটা আছে, ওরা দেখা যায় যে ক্লাসে গিয়ে আসলে অন্য বাচ্চাদের সাথে ওদের মতো করে খেলতে পারে না, মিশতে পারে না, কারণ ওরা তো একটা জায়গায় বসতেই পারছে না, ওরা সবসময় ছুটোছুটি করছে, এবং সেই জন্য ওদের কিন্তু ক্লাসে মনোযোগেরও অভাব থাকে। তো ADHD বা অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভ ডিসঅর্ডারের দুটো পার্ট আছে। কারো কারো ক্ষেত্রে অস্থিরতাটা বেশি থাকে, কারো কারো ক্ষেত্রে অমনোযোগিতাটা বেশি থাকে। তো এই কারণে তারা স্কুলেও টিচাররা যে জিনিসটা শেখাতে যাচ্ছে সেই জিনিসটা সময় মতো শিখতে পারে না। তার ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি এফোর্ট দিতে হচ্ছে বা একটা পড়া বারে বারে বলতে হচ্ছে। তারা সময় মতো তাদের ক্লাস ওয়ার্কগুলো কমপ্লিট করতে পারে না, কারণ ও তো অস্থির, ও তো এক জায়গায় বসছে না, বারে বারে তাকে ডেকে ডেকে এনে বসাতে হয়। তখন ওর হ্যাঁ মনোযোগ দিয়ে সে কমপ্লিট করতে পারছে না, কমপ্লিট করতে পারে না, ক্লাসের ওয়ার্কটা ক্লাসে শেষ করতে পারে না, বাসায় নিয়ে এসেও বাসারও হোমওয়ার্কটা তারা কিন্তু কমপ্লিট করতে পারে না। তারপর ও যেহেতু অমনোযোগী, ওর জিনিসপত্রগুলো ভুলে ভুলে রেখে আসে, স্কুলে পেন্সিল কলম ইরেজার এগুলো সব ভুলে রেখে আসে। আবার বাসা থেকে যাওয়ার সময় যদি মা ঠিক করে গুছিয়ে না যায়, সে তার জিনিসপত্রগুলো ভুলে ভুলে চলে যায়। তো এই ধরনের সমস্যার জন্য ওরা কিন্তু স্কুলে খুব সাফার করে এবং পিছিয়ে পড়ে। আচ্ছা, এই পর্যায়ে একটু জানতে চাইবো যে এই ধরনের শিশুদের প্রতি শিক্ষকদের আচরণ কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, এই ক্ষেত্রে আসলে শিক্ষকদের খুব সহনশীল আচরণ করা প্রয়োজন, এবং সাধারণত আপনার মাত্রা অনুযায়ী, কারণ এটা তো মাত্রা আছে, কিছু স্কোরিং সিস্টেম আছে এবং সেই অনুযায়ী অস্থিরতার মাত্রাও আছে। তো মাত্রা অনুযায়ী অনেক সময় দেখা যায় যে আর অনেক বেশি পরিমাণে অস্থিরতা থাকে, সেই ক্ষেত্রে 1-to-1 টিচিংও তার প্রয়োজন, মানে একটি বাচ্চার জন্য। হ্যাঁ, স্বাভাবিক স্কুলেই এই বাচ্চাগুলোর যেহেতু বুদ্ধিমত্তায় কোনো সমস্যা নেই, তার তো এটা আচরণের সমস্যা, তো ওদের ক্ষেত্রে ওরা স্বাভাবিক কারিকুলামের স্কুলেই যেতে পারবে, কিন্তু ওর ক্ষেত্রে এক্সট্রা কেয়ারের প্রয়োজন হবে, যত্ন অনেক বেশি প্রয়োজন হবে, টিচারের ধৈর্য অনেক বেশি প্রয়োজন হবে। আচ্ছা, শুধু টিচার না, স্কুলের আপনার স্টাফদেরও আসলে সহযোগিতার প্রয়োজন হয়, যারা সহকারী থাকে তাদেরও সহযোগিতার প্রয়োজন হয়। ধন্যবাদ ম্যাম এত সুন্দর আলোচনার জন্য। সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি বলেন যে বাবা মারা, এই ধরনের শিশুদের বাবা মারা দেখা যায় অনেক সময় মানসিকভাবে বিষাদগ্রস্ত হয়ে পড়ে, ওদেরকে সামলাতে সেক্ষেত্রে ওদের বকাঝকা বা মারধর না করে আসলে কীভাবে ইতিবাচক উপায়ে ওদেরকে সামলানো যায়? আচ্ছা, তো এই ধরনের লক্ষণটা যদি দেখা দেয় সেক্ষেত্রে আসলে দেরি না করে বা অপেক্ষা না করে, অনেক সময় আমাদের বাবা মারা মনে করেন যে হ্যাঁ বড় হলে মনে হয় ঠিক হয়ে যাবে, হ্যাঁ যে না হয়তো 8-10 বছর হলে বাচ্চা ঠিক হয়ে যাবে। এটা ঠিক যে ADHDর যে ন্যাচারাল হিস্ট্রি, তাতে 12-14 বছর হলে আস্তে আস্তে অস্থিরতা এমনিতেই কমে আসে। কিন্তু সমস্যা যেটা, যে আপনি জানেন যে বাচ্চার মস্তিষ্কের বিকাশ এবং যে শেখার বয়স, এটা কিন্তু 3 থেকে 8 বছরেরই হচ্ছে আসলে আমাদের প্রিন্সিপাল টাইম। তো এই সময় যদি অস্থিরতার জন্য বাচ্চা শিখতে না পারে, আমার 10-12 বছরে গিয়ে অস্থিরতা কমে, তখন তো শিখিয়ে লাভ নাই, কারণ তখন তো ওর ব্রেইনের সেই ক্যাপাবিলিটিটা, ডেভেলপমেন্টটা কমপ্লিট হয়ে গিয়েছে। তখন কিন্তু আমি তাকে 1000 থেরাপি দিলেও আমার কোনো লাভ হবে না, কারণ ওর তো গ্যাপটা রয়ে গিয়েছে। সেই জন্যই অ্যাডভাইস থাকবে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা ইন্টারভেনশন নেওয়া। আর্লি ইন্টারভেনশনে এই সমস্ত অসুখ সম্পূর্ণ ভালো হয়।
ধন্যবাদ ম্যাম এত সুন্দর আলোচনার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বৈশাখী হেলথ। আপনারা শুনছিলেন ADHD বা অস্থিরতা সম্পর্কে। এই ধরনের শিশুদের বাবা মাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা বাচ্চাদের বকাঝকা বা মারধর না করে তাদের প্রতি ধৈর্যশীল হন, সহনশীল হন এবং তাদের একটি সুস্থ, স্বাভাবিক, সুন্দর জীবন পেতে সাহায্য করুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি ডক্টর নাহিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন।